আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। যদি অর্থনৈতিক সাপোর্টের কোনো সুযোগ থাকতো তাহলে হয়তো আমার বা আমার বন্ধু বান্ধব আরও যারা আছেন এই বর্তমান সময় লেখালেখি করেন সকলেরই বইয়ের সংখ্যা আমার মনে হয় 20-এর বেশি থাকতেন। কারণ এত বেশি লেখালেখি করেন এমন কোনো পত্রিকা নেই যেখানে সকলের নাম যায় না সাধারণত, এবং অনেকে আছেন যারা সম্পাদনার সাথেও জড়িত, সহকারী সম্পাদক বা সম্পাদনার সাথে জড়িত। বা আপনার কথাই বলে আপনার যত লেখা প্রকাশ হয় যদি সবগুলি বই করার সুযোগ হতো, আর্থিক কোনো সহযোগিতা থাকতো তাহলে হয়তো অনেক বই হতো। তো আমরা সেই সংকটের কারণে নিজের ইচ্ছা থাকলেও কিছু করা যায় না। আমার খুব ইচ্ছা আছে আমি ঢাকাতে যে সংগঠনের সাথে আছি এটা তো ইনশাল্লাহ নিয়মিত সাহিত্য সভা করবই, পাশাপাশি আলাদা একটা নামে সাহিত্য সংগঠন করব, যে সাহিত্য সংগঠন থেকে আমরা যেন দাগ রাখতে পারি, জনগণের সাথে সম্পৃক্ত থাকার মতো কিছু কাজ করতে পারি বিভিন্ন বড় বড় সাহিত্যিকদের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেবারু টিভির সাহিত্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আফসান নিজাম। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আবুল খায়ের নাইমুদ্দিন। আবুল খায়ের নাইমুদ্দিন একাধারে সম্পাদক, কবি, লেখক এবং সংগঠক। তিনি ঢাকা এবং নোয়াখালীর বিভিন্ন জায়গায় তার কাজের স্বাক্ষর রেখেছেন, পত্রিকা করেছেন। আমরা তার সাথে কথা বলবো। নাইম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে আমাদের স্টুডিওতে পেলাম, খুবই ভালো লাগছে যে আপনার মতো একজন মানুষ আমাদের স্টুডিওতে এসে কথা বলবেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। আর শেবারু টেলিভিশনে এই জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। জি শুক্রিয়া। আসলে আপনাদের মতো মহতী লোকদের সান্নিধ্য পেয়ে আমিও খুব আনন্দিত এবং ভালো লাগছে যে আপনারা অনেক বড় কাজ করে যাচ্ছেন, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাহিত্যের সেবা করে যাচ্ছেন। এটা আসলে অনেক বড় মহৎ কাজ, সেজন্য আমারও খুব ভালো লাগছে। আপনার এই ছোট সময়ের মানে কিশোরকাল, যৌবনকাল কোথায় কেটেছে? হ্যাঁ, আমি মফস্বলেই ছিলাম। মফস্বলে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি সাহিত্যের বইগুলি পড়তাম, কিন্তু তখন শিশু পত্রিকা যেটি বাংলা একাডেমির, সেই শিশু পত্রিকা আমি প্রথম পেয়েছি, তারপরে ফুলকুড়ি পেয়েছি, সেগুলি আমরা ছোটোকালে পড়তাম। এরপরে কিশোরকণ্ঠ যখন পেলাম তখন তো কিশোরকণ্ঠ থেকে অনেক হলো। তারপরে বিভিন্ন পত্রিকার, জাতীয় পত্রিকার সাহিত্য বিভাগ, শিশুদের বিভাগগুলি আমরা দেখতাম আর সাহিত্য বিভাগে লেখালেখি করতাম। তো ছোট কালটা আসলে খুব বেশি সাহিত্য চর্চা হয় নাই, কিন্তু অষ্টম শ্রেণীতে প্রথম আমার লেখার ছাপা হয় এবং আমাদের গ্রামের একটা বই বের হয় ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে আমার প্রথম বুড়ো বুড়ি নামে একটা ছড়া প্রকাশিত হয়। ওটা কি মনে আছে? 2-4 লাইন। হ্যাঁ, বুড়ো বুড়ি, হ্যাঁ, পান খায় বুড়ি, আমরা যাই চুড়ি, দৌড়ি দৌড়ি খেলা করি, এরকম আর কি। ওটা কি নোয়াখালী ভাষায় ছিল না? আসলে ছোটকালে যেরকম, কিন্তু ছাপা হয়েছে। উনি মাস্টার্স করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, উনি তখন সেটা প্রকাশ করেছেন সেখানে। এটা প্রথম প্রকাশিত প্রায় 10 লাইনের একটা ছন্দবদ্ধ ছিল। চমৎকার যে স্বল্প ছোট সময় আর অষ্টম শ্রেণী থাকতে আপনার লেখা প্রকাশিত হয়েছে, আপনি লিখেছেন। আমি ষষ্ঠ শ্রেণী থাকতে আমারটা প্রথম হয়। আপনার সাথে খুব কাছাকাছি সময়ের জায়গাটা আমরা রিটেল করতে পারি। ফ্যাক্ট হলো যে আপনি একটা পত্রিকা সম্পাদন করতেন নোয়াখালী থেকে। আমাদের নোয়াখালী ম্যাগাজিন, আমাদের নোয়াখালী এই নামে একটা ম্যাগাজিনটা, সেটা কিভাবে করলেন? এখানেও আছে। আসলে যখন আমি লেখালেখি করি তখন আমি দেখলাম কারোর সাথে পরিচয় দেওয়ার জন্য, এটা অবশ্য আমি অনার্স পড়ার অবস্থা। আপনার নোয়াখালী, আপনি আমার যে পত্রিকার কথা বলেছেন, আমি সেটা 2000 সালে প্রথম শুরু করি। দর্শকদের একটু দেখান। তারপরে হ্যাঁ, এটা 2001 সালের পত্রিকা। এখানে মতিউর রহমান মল্লিক ভাইয়ের সাক্ষাৎকার আছে এবং এই সাক্ষাৎকারটি ওনার সাক্ষাৎকার গ্রন্থের দ্বিতীয় সাক্ষাৎকার হিসাবে নেওয়া হয়েছে। তারপরে এটা হচ্ছে 2004 সালের পত্রিকা এটি। এখানে কবি মোশাররফ হোসেন খানের সাক্ষাৎকার ছাপা হয়েছে এই পত্রিকাটি। তারপরে হচ্ছে 2005 সালের আছে এটা, এখানে ছাপা হয়েছে সাজ্জাদ হোসেন খান ভাই। এই 2000 সালে যেটা হয়েছে, প্রথম আমি কবি আল মাহমুদের সাক্ষাৎকার দিয়ে শুরু করেছিলাম। তো এরপরে আর পরিবেশ পরিস্থিতিতে হয় নাই। আমি মূলত শিক্ষকতা করেছি, অধ্যাপনা করেছি 12 বছর, সহকারী অধ্যাপক হিসাবে আমার স্কেলও এসেছে। তো আমি সেই কাজটা যদি করতে পারতাম তাহলে হয়তো এখন আমার 12-14টা বই হতো আর কি।
পারি নাই। এখন একটা উদ্যোগ নিয়েছি পাঠকপত্র নামে, আল্লাহ যদি কবুল করেন মোটামুটি সেল করেছে, আপনাকে দেখানোর জন্যই আসলে আবার আসা যে আপনার সাথে একটু পরামর্শ করলে হয়তো আমার জিনিসটা আর একটু ভালো মানে আসবে, সেটাই। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে আপনাদের সেই ধরনের সহযোগিতা করা হবে। এছাড়া আপনার প্রথম লেখা তো স্কুলের জীবনে প্রকাশ হয়, কিন্তু বড় পরিসরে বিশেষ করে জাতীয় পর্যায়ে কখন লেখা প্রকাশ হয়? জাতীয় পর্যায়ে যখন আমি 92 সালে স্থানীয় একটা পত্রিকার হইলাম, বার্তা সম্পাদক হলাম দৈনিক জাতীয় নিশানের। তারপরে সেখান থেকে আমার ভালো লাগলো যে নিউজ সংগ্রহ করাটা ভালো লাগলো না, ভালো লাগলো প্রবন্ধ নিবন্ধ লেখা, বিভিন্ন ফিচার লেখা, ফিচার বিভাগে। তখন আমি চিন্তা করলাম এলাকার বিভিন্ন সমস্যা টমস্যা নিয়ে কোড়পত্র বের হয়েছে আমার। তারপরে আমি স্থানীয় পত্রিকাতে যোগদান করি এবং সেখানে বার্তা সম্পাদক হই। এরপরে দৈনিক সংগ্রামের সাথে আমার সম্পর্ক হয়, সেখানে আমি অনর্গল একেবারে একাধারে অনেক সময় লিখেছি। শিক্ষাঙ্গন বিভাগে, তারুণ্য বিভাগে, সাহিত্য বিভাগে সাজ্জাদ হোসেন খান ভাইও অনেক লেখা প্রকাশ করেছেন। তারপরে নয়া দিগন্ত, সংগ্রাম, ইনকিলাব, এইগুলিতে আমার অনেক লেখা ছাপা হয়েছে অনার্সের পর থেকে। অনেকগুলো লেখা ছাপা হয়েছে, কিন্তু সেই অনুযায়ী বই কীভাবে প্রকাশ হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার বইয়ের সংখ্যাও 10। আমি প্রথম যে বইটি করেছি সেটি ম্যাগাজিনের পরে আমার একটা সেই ইসলামিক নলেজ অ্যান্ড ডায়েরি নামে একটা বই করেছি, সেটা পাঠ্য ছিল এলাকায়। তারপরে গল্প উপদেশ আমি সুযোগে অনার্স মাস্টার্স পরীক্ষা দেওয়ার সময় আশরাফিয়া লাইব্রেরি নামে একটা লাইব্রেরি ছিল, তখন এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ গাইড টাইড করতো, সেখানে আমি লেখক হিসাবে যোগদান করি তখন 99 সাল। সেখানে উনি আমার প্রথম 4টা বই এক বছরে বের করেন। সেটি হচ্ছে জীবনী 3টি আর একটি গল্প গ্রন্থ, সেটি বইমেলাতে এসেছে এবং ওইগুলি পত্রিকা তখন হয়েছে। এরপরে তখন বই আমি দিতে পারি উৎসাহ পেয়েছি বিভিন্ন লোক থেকে, এবং আমার বড় ভাই আছেন আবু সাইদ মাহফুজ ভাই, তিনি ওই শিশু পত্রিকাটা তিনি 8ম শ্রেণীতে পড়তেন, আমি দেখতাম সেই সময় ওনার সাথে দেখা। তো উনি আমাকে বললেন যে তাহলে এটা অনেক ভালো, এবং উনি আমেরিকা থাকতেন, সেখান থেকে এসে সরাসরি আমার অফিসে চলে গেলেন, যাই আমাকে বললেন যে এটা অনেক বড় ব্যাপার, উৎসাহের ব্যাপার দিলেন। আমি সেই উৎসাহটা কাজে লাগিয়ে নিজে নিজে পরবর্তীতে বই করলাম, এবং এই 24 সালে আমার 2টি বই বের হয়েছে। একটি বই হয়েছে আল্লাহ সৃষ্টি রহস্য আমরা, এগুলি নয়া দিগন্তে এবং ইনকিলাবে যেই ধারাবাহিক ইসলামিক বইগুলি লেখাগুলি ছাপা হয়েছে, প্রবন্ধগুলি সেগুলি থেকে বাছাই করা লেখা। আর ছাপা হয়েছে প্রেম ও শাসন, একটি প্রবন্ধ, সেটি হচ্ছে ছাত্র সংবাদ, প্রেরণা এবং অন্যান্য পত্রিকায় যেগুলি ছাপা হয়েছে বিভিন্ন ম্যাগাজিনে, সেগুলি মিলে আমি এই প্রবন্ধ নিয়ে এই বছর 2টা বের হয়েছে, এবং 25-এ একটা গল্প গ্রন্থ করার খুব ইচ্ছা আছে। একটা ভালো ভলিউম আপনার লেখালেখির, বিশেষ করে বইয়ের। এই লেখালেখির বাইরেও যে আপনি কিছুটা সংগঠক, অনেক সংগঠনের সাথে যুক্ত আছেন, আপনি সংগঠনগুলো সম্পর্কে জানতে চাই, সাহিত্য সংস্কৃতি। আলহামদুলিল্লাহ, আমি নোয়াখালীতে যখন ছিলাম তখন আমিও অনুভব করলাম যে আসলে লোকজন যদি একসাথে না করা যায় তাহলে নিজেদের যেমন কোনো উন্নতি হবে না বা সাহিত্য চর্চা হবে না, তেমনি অন্যদেরও হবে না। তখন আমি নোয়াখালী লেখক সংঘ নামে একটা সাহিত্য সংগঠন করি, এবং সেখানে আমরা প্রায় 3-4 বছর ধারাবাহিক আমরা সাহিত্য চর্চা করতাম। তখন সমাজচিত্র পত্রিকার আবুল কাশেম ভাই ছিলেন, শিল্পী আবুল কাশেম ভাই, তার সমাজচিত্রটা আমরা 100 কপি নিতাম, আমাদের সেখানে বিক্রি হতো, এবং সকলের লেখা তার পত্রিকায় তখন ছাপা হতো। তিনি আমার এই একবার যাওয়ার জন্য বলেছেন, পরবর্তীতে পরিস্থিতির কারণে আর উনি যেতে পারেন নাই, নাহলে আমরা ওখানে প্রায় 23-24 জন লোক, আব্দুর রহমান ভাই আমার সহকারী সেক্রেটারি ছিলেন, আর আমি ছিলাম সভাপতি, লেখক সংঘ নিয়ে আমরা সেখানে কাজ করেছি। তো সেটা এখন সময় পেলে হয়তো আবারও আমরা নোয়াখালীতে একটা কিছু করব, এবং এখন করলে হয়তো বৃহত্তর নোয়াখালী নিয়ে চিন্তা করতেছি আর কি সবাইকে। ঢাকায় কোনো সংগঠনের? হ্যাঁ, ঢাকায় আমি সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সাথে জড়িত। অবশ্য দুর্ভাগ্য আমার, আমি ঢাকাতে বেশ কিছু সময় আছে, 8-10 বছর পর্যন্ত, কিন্তু এই সাহিত্য সংস্কৃতির সাথে আমার পরিচয় হলো মাত্র 2-3 বছর। এই 2-3 বছরে সাহিত্য সংস্কৃতি বিভাগে পরিচিত হয়ে আমি যেটা বুঝলাম, যদি আমার আরও 5 বছর আগে পরিচিত হইতাম, আমার সাথে যদি দেখা হতো, তাহলে অবশ্যই আমার অনেক ভালো হতো। এবং সেই সুবাদে, সাহিত্য সংস্কৃতির সুবাদে আমি ঢাকা সাহিত্য কেন্দ্রের যেটা আপনার পরিচালিত, সেখান থেকে আমি একটা ক্ষুদ্র সনদও পাই, যেটা বৃহৎ
ঢাকা শহরের মধ্যে বা ঢাকা শহরের জন্য অনেক বড় ব্যাপার। সেটাও আলহামদুলিল্লাহ আমার ওই কাজী নজরুল ইসলামের ছোটদের কাজী নজরুল ইসলামের জীবনের জন্য আমি সেটাও পেয়েছি। আর এই সাহিত্য সংস্কৃতি বাংলা বাজার সাহিত্য সংসদের আমি সেক্রেটারি হিসেবে আছি, এবং এখানে বড় সাহিত্য পরিসরে বড়দের নিয়ে অনেক সাহিত্য সভা হয়। এই সাহিত্য সভাগুলি থেকে অনেক কিছু আমরা পাই। এটা ওখান থেকে একটা পত্রিকা বের হয় আপনাদের, কি জানি নাম আপনার? জি, আমার সদরঘাট। আমি সেখানে নির্বাহী সম্পাদক হিসাবে এইবার হাত দিয়েছি, এবং ওই বাংলাদেশ বাংলা বাজার সাহিত্য সংসদ থেকে এটাই প্রথম। আর ওই নামটাও এই বছরে প্রথম, এবং সেটা আপনাদের ইয়েতে এই সদরঘাট নামটাও আপনারই নামকরণ করা, প্রচ্ছদটাও আপনারই করা। সেই জন্য আসলে আমরা কৃতজ্ঞ। আপনাকে আমরা কোনোভাবে সম্মানিত করতে পারি নাই, কিন্তু আপনি সব কিছুতে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আন্তরিকভাবে দেখেছেন। আমরা যেই দিন সর্বশেষ এটার মোড়ক উন্মোচন করব, সেই দিনও অনেক বিভাগের মধ্যে আমাদের আসাদুদ্দিন হাফিজ ভাইয়ের শোকসভার মধ্যেও আমরা থেকে এরপরে আপনার সহযোগিতায় আমরা সেটা বাস্তবায়ন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো লাগে যে আসলে। আচ্ছা, কমিউনিটি বিল্ড আপটা করাটা হলো গুরুত্বপূর্ণ। আমরা যত বড় কমিউনিটি বিল্ড আপ করতে পারো, তত সাহিত্য সংস্কৃতির কাজটা হবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি হতে পারে, মানে সাহিত্য সংস্কৃতি নিয়ে বা আপনার লেখালেখি নিয়ে? এইটা আসলে একটা কঠিন প্রশ্ন, কারণ হচ্ছে আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। যদি অর্থনৈতিক সাপোর্টের কোনো সুযোগ থাকতো, তাহলে হয়তো আমার বা আমার বন্ধু বান্ধব আরও যারা আছেন এই বর্তমান সময় লেখালেখি করেন, সকলেরই বইয়ের সংখ্যা আমার মনে হয় 20-এর বেশি থাকতেন। কারণ এত বেশি লেখালেখি করেন এমন কোনো পত্রিকা নেই যেখানে সকলের নাম যায় না সাধারণত, এবং অনেকে আছেন যারা সম্পাদনার সাথেও জড়িত, সহকারী সম্পাদক বা সম্পাদনার সাথে জড়িত। বা আপনার কথাও বলে, আপনার যত লেখা প্রকাশ হয়, যদি সবগুলি বই করার সুযোগ হতো, আর্থিক কোনো সহযোগিতা থাকতো, তাহলে হয়তো অনেক বই হতো। তো আমরা সেই সংকটের কারণে নিজের ইচ্ছা থাকলেও কিছু করা যায় না। আমার খুব ইচ্ছা আছে, আমি ঢাকাতে যে সংগঠনের সাথে আছি, এটা তো ইনশাল্লাহ নিয়মিত সাহিত্য সভা করবই, পাশাপাশি আলাদা একটা নামে সাহিত্য সংগঠন করব, যে সাহিত্য সংগঠন থেকে আমরা যেন দাগ রাখতে পারি, জনগণের সাথে সম্পৃক্ত থাকার মতো কিছু কাজ করতে পারি, বিভিন্ন বড় বড় সাহিত্যিকদেরকে আমরা যেন মূল্যায়ন করতে পারি, এরকম একটা চিন্তা আছে, যদি কখনো আল্লাহ কবুল করেন সেই সুযোগ হয়। ধন্যবাদ আবুল খায়ের নাইমুদ্দিন ভাই। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যে দর্শক আছে তারাও আপনার কথা শুনলেন, এবং আগামীতে আপনাকে আবার পাবো এই আশা করতে পারি। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং সেবারু কর্তৃপক্ষকে, যতজন আপনার সাথে সহযোগী আছেন সবাইকে ধন্যবাদ। এবং এই সেবারু টিভিটা টিকে থাকুক, এবং এটারও ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, যেন জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে, সেই প্রত্যাশা আমরা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই সুযোগ দান করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আবুল খায়ের নাইমুদ্দিনের সাথে কথা বললাম, তার জীবনের ছোট্ট কিছু অংশ জানলাম। আমরা হয়তো বৃহৎ অংশ জানার সুযোগ পেলাম না, হয়তো সামনে পাবো। সে আজকের মতো এখানে শেষ করছি। আগামী পর্বে অন্য কারোর সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।